যৌক্তিক বিবেচনায় ভোট কেন্দ্র বাড়ানো হবে বললেন ইসি সচিব। জানাবো মখা আলমগীরের পেটে পদ্মা ব্যাংক, মিলল আরো চাঞ্চল্যকর তথ্য। ডাকসু নির্বাচনের রাতের মধ্যে প্যানেল ঘোষণা করবে ছাত্রদল। এবং সর্বশেষে জানাবো বিভিন্ন বাহিনীতে ২৭,৬৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যৌক্তিক বিবেচনায় ভোট কেন্দ্র বাড়ানো হবে বললেন ইসি সচিব। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেছেন, ভোট কেন্দ্র যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা বাড়ানো হবে, তবে আমরা ভোট কেন্দ্র না বাড়ানোর আলোচনা করেছি। আক্তার আহমেদ বলেন, আজকে আমরা আলোচনা করেছি ভোট কেন্দ্র স্থাপনের নীতিমালা নিয়ে। এখানে আজকে আমরা বলেছি যে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না এর অর্থ এই নয় যে অতীতে যা ছিল সেটা একদম হুবহু এটা রাখতে হবে। যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা বাড়ানো হবে। আমাদের পার ভোট কেন্দ্র জাতীয় নির্বাচনের সঙ্গে সম্পর্কিত ৩,০০০ জনের জন্য একটা কেন্দ্র, সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোট কেন্দ্র না বাড়িয়ে শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনা নেই, তাহলে আমরা হয়তো দেখা যাবে যে এটাকে সমন্বয় করতে পারছি। উদাহরণ হিসেবে বলতে পারি, এখন আমাদের পার কেন্দ্রে পুরুষদের জন্য এটা আছে ৫০০ জনের জন্য একটা বুথ, এটাকে আমরা যদি ৬০০ করতে পারি তাহলে দেখা যেতে পারে যে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। সেইভাবে আমরা একটু হিসাব করছি এবং হিসাব করে যদি দেখি যে হ্যাঁ এটা গ্রহণযোগ্য, তাহলে আমরা সেই মাত্রায় কাজ করব। নির্বাচনের রোডম্যাপ নিয়ে তিনি বলেন, কর্মপরিকল্পনার ব্যাপারে আমি বলেছিলাম এই সপ্তাহে এটা করব, হ্যাঁ এটা কোঅর্ডিনেট করা হচ্ছে, এই সপ্তাহের ভেতরে আপনাদের দিতে পারবো। আক্তার আহমেদ বলেন, ৮৩টি আসন সম্পর্কিত যে আপত্তি রয়েছে সেটা আমরা শুনানি ২৪ আগস্ট থেকে শুরু করব, ৪ দিন টানা শুনানি হবে, আমরা এটাকে ফাইনালাইজ করব। জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিষয়ে ইসি সচিব বলেন, আমরা এনআইডি কারেকশনের স্ট্যাটাসটা জানার চেষ্টা করেছি বা জেনেছি। আমাদের দৃষ্টিতে যেটা গ্রহণযোগ্য না এবং সে কারণে বাতিল করা হয়েছে, কিন্তু আবেদনকারীরা দৃষ্টিতে সেটা সঠিক না হলে আপিল করার সুযোগ আছে এবং তিনি আপিল করবেন। এখন আমরা সেই আপিল অনুযায়ী নিষ্পত্তি করব। এমন আবেদনের সংখ্যা ৮০,০০০। ভোটার নিবন্ধন ফর্ম 2 স্ক্যানের বিষয়ে আক্তার আহমেদ বলেন, ২০০৮ সাল থেকে যে ভোটার নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছিল তার অনেকগুলো ফর্ম এখনো স্ক্যান করা বাকি ছিল। সেই ফর্মগুলো স্ক্যান করে কমিশনের পোর্টালে আপলোড করার কাজ শুরু হয়েছে। এর ফলে তথ্য ভান্ডার আরো সমৃদ্ধ হবে। রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে ইসি সচিব বলেন, নতুন নিবন্ধনের আবেদন করা ২২টি রাজনৈতিক দলের তথ্য মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদের আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি যে এই কারণে বাতিল হয়েছে। এবার আমরা স্পষ্ট করে বলে দেব যে কোন কারণে বা কোন শর্তের অপূর্ণতার কারণে তাদেরটা বিবেচনা করা যায়নি। মখা আলমগীরের পেটে পদ্মা ব্যাংক, মিলল আরো চাঞ্চল্যকর তথ্য। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা ডক্টর মহিউদ্দিন খান আলমগীর ওরফে মখা আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি, ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বিএফআইইউ। ফার্মার্স থেকে নাম বদলে হয় পদ্মা ব্যাংক। সেই ব্যাংক লুটের ১ নম্বর কারিগর ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। তিনি ব্যাংকটির চেয়ারম্যান থাকার সময়ে প্রায় ৩,৩০০ কোটি টাকা লুট হয়। তার সহযোগী বাবুল চিশতির মাধ্যমে লুট হয় আরো প্রায় ১,৭০০ কোটি টাকা। এভাবেই পদ্মা ব্যাংক প্রায় ৫,০০০ কোটি টাকা হাওয়া হয়ে যায়। বর্তমানে ব্যাংকটির মন্দ মানের খেলাপি ঋণ প্রায় ৮৭ বা ৮৬%। এর মধ্যে বাবুল চিশতির সাজা হলেও ধরাছোঁয়ার বাইরে মখা আলমগীর। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তার বিরুদ্ধে তদন্ত করা দূরে থাক, ভয়ে কেউ আর কথা বলারও সাহস পাননি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে পদ্মা ব্যাংকের প্রতিবেদন ও যুগান্তরের নিজস্ব অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। একটি সূত্রের দাবি, বর্তমান যুক্তরাষ্ট্রের অবস্থান করেছেন মখা আলমগীর। খাত সংশ্লিষ্টরা বলেছেন, পদ্মা ব্যাংকের উপর এখন ফরেনসিক অডিট করা জরুরি, তাহলেই বেরিয়ে আসবে অচল ও মৃতপ্রায় ব্যাংকটিতে লুটপাটের পুরো চিত্র। সংস্থাটির সর্বশেষ তদন্তে দেখা গেছে, তার নিজের নামে, স্ত্রী সিতারা আলমগীরের নামে এবং পরিবারের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের নামে খোলা ৩৩টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৩৯৮ কোটি ৯১
লাখ টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে 200 কোটি 63 লাখ টাকা জমা হয়েছে এবং 197 কোটি 88 লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে অ্যাকাউন্টগুলোতে অবশিষ্ট আছে মাত্র 2 কোটি 82 লাখ টাকা। আদালতের নির্দেশে এসব অ্যাকাউন্ট পুনরায় স্থগিত করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে অর্থ পাচার বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়, মখা আলমগীরের মন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বিপুল অর্থ উপার্জন করেন। সেই অর্থ দেশের বাইরে পাচার করা হয় এবং ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা নয়ছয় করা হয়। কখনো নিজের নামে, কখনো স্ত্রীর নামে, আবার কখনো তথাকথিত ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। এসব অবৈধ কার্যক্রমে পদ্মা ব্যাংক, সাবেক ফার্মার্স ব্যাংক ছাড়াও আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক সহ অন্যান্য ব্যাংক ব্যবহৃত হয়েছে। ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন তদন্তে উঠে এসেছে ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের জন্য বেশ কয়েকটি ভুয়া প্রতিষ্ঠান ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে শুভ অটো রাইস মিল, সুলতানা ফিলিং স্টেশন, মেসার সুলতানা অয়েল মিল, গুলবাহার হিমাগার লিমিটেড ও সুলতানা ফাউন্ডেশন। এসব প্রতিষ্ঠানের নামের ঋণ অনুমোদন নিয়ে তা অন্যত্র সরিয়ে ফেলা এবং আমানতকারীদের অর্থ আত্মসাৎ করার প্রমাণ পাওয়া গেছে। তদন্ত ও আইনি ব্যবস্থা বিএফইইউর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, মখা আলমগীর ও তার স্ত্রী প্রচলিত আইন লঙ্ঘন করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-219 ধারায় কর সংক্রান্ত অপরাধে জড়িত। এই কারণে তাদের বিরুদ্ধে অধিকতর অনুসন্ধান, তদন্ত, আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। ফার্মার্স ব্যাংক কেলেঙ্কারি 2013 সালে চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে অনুমোদন পাওয়া ফার্মার্স ব্যাংক শুরুর পরপরই অবৈধ নিয়োগ বাণিজ্য, নিয়ম বহির্ভূত ঋণ বিতরণ এবং অর্থ লোপাটে জড়িয়ে পড়ে। চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকা মখা আলমগীর এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক ওরফে বাবুল চিশতি ও এই কেলেঙ্কারির মূল হোতা ছিলেন। তারা শুধু অবৈধ ঋণ অনুমোদনই দেননি, বরং গ্রাহকের অ্যাকাউন্ট থেকে পে অর্ডারের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেছেন। এই অপরাধকে কেন্দ্রীয় ব্যাংক তাদের নৈতিক স্থলন হিসেবে উল্লেখ করে। গ্রাহকের টাকায় লুটপাট, ব্যাংকের অনিয়ম ও লুটপাটের কারণে এক পর্যায়ে গ্রাহকরা শাখায় ভিড় করেও নিজেদের জমানো টাকা ফেরত পাননি। এমনকি সরকারের জলবায়ু তহবিলের তথ্য বা অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়েছিল ব্যাংকটি। পরিস্থিতির অবনতির কারণে 2017 সালে মখা আলমগীরকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর সরকারের হস্তক্ষেপে ব্যাংকটির নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়। পদ্মা ব্যাংকে সরকারি মালিকানার সংকটে পড়া ব্যাংকটিকে বাঁচাতে সরকারের উদ্যোগে সোনালী জনতা অগ্রণী, রূপালী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের হাতে প্রায় 70% শেয়ার স্থানান্তর করা হয়। বিনিময়ে প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করে 715 কোটি টাকা। এরপর 2018 সালে চৌধুরী নাফিস শরাফত পদ্মা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে কিছু সময় ব্যাংকটি স্থিতিশীলতা ফিরে পেলেও পরবর্তীতে নতুন করে লুটপাট ও অনিয়মের অভিযোগ ওঠে। বর্তমান শরাফত ও পদত্যাগ করে বিদেশে অবস্থান করছেন। প্রসঙ্গত, মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতি ও তার ছেলে রাশিদুল হক চিশতিকে ব্যাংকটির প্রায় 160 কোটি টাকা আত্মসাতের মাধ্যমে পাচারের অভিযোগ 12 বছর কারাদণ্ড দেন আদালত। সার্বিক বিষয়ে জানতে চাইলে পদ্মা ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান জানান, বাংলাদেশ ব্যাংকের কাছে পদ্মা ব্যাংকের বিষয়ে একটি সহযোগিতা চাওয়া হয়েছে, তবে এই মুহূর্তে ব্যাংকের অনাবশ্যক ব্যয় কমিয়ে আনা এবং খেলাপি ঋণ আদায় থেকে আমানতকারীদের কিছু কিছু অর্থ ফেরত দেওয়ার চেষ্টা অব্যাহত আছে। সার্বিক বিষয়ে একটি সমাধানের চেষ্টা চলছে। ডাকসু নির্বাচনের রাতের মধ্যেই প্যানেল ঘোষণা করবে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ রাতের মধ্যেই নিজেদের প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে বাংলাদেশের জাতীয়তাবাদী দল ছাত্রদল। এক সংবাদ সম্মেলনে হামিম বলেন, আমাদের প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। আজ রাতের মধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন। তার আগে ছাত্রদলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এদিন ডাকসু নির্বাচনে অংশ নিতে ফর্ম সংগ্রহ করেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের ডাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদ এবং কবি জসিম উদ্দিন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর রাবি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনারা সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।